হ্যাঁ, সেটাই খুব অবাক কাণ্ড। এবং এটা নিয়ে আহ, আহ, এই ধরনের ঐক্য বিএনপি এবং জামাতের, সেটাও মানে অবাক করা কাণ্ড যে আমি ভাবছিলাম যে বাণিজ্য চুক্তি নিয়ে অনেক বেশি হইচই হবে। এখন আহ, আহ, এখন ধরেন ইউনূস সরকারের ব্যাপারে হয়তো বেনিফিশিয়ারি হতে পারে এনসিপি বা জামাত, বিএনপি তো না। বিএনপিও কেন চুপ থাকছে, এটা আমার ভেতরেও কিন্তু খুব প্রশ্ন। তারপরে দেখেন ওই যে এই ভারতের সাথে সম্পাদিত অনেক চুক্তির একটা তালিকা দিয়ে আসিফ মাহমুদ সজীব ভুইয়া বললো যে এগুলি বাতিল করা হয়েছে। পরে আবার পররাষ্ট্রমন্ত্রী বললো যে না, এটা বাতিল হয়নি। তো দেখেন, তখনও কিন্তু ওই যে চুক্তিগুলি হলো, তখনও দাবি করা হতো, আহ, আহ, আমার যতটুকু মনে হয় বিএনপি এবং জামাতের পক্ষ থেকে, যে এই চুক্তির বিষয়বস্তুগুলি কেন প্রকাশ করা হচ্ছে না, এই নিয়ে তুমুল মানে শোরগোল। কিন্তু এখন যতটুকু হচ্ছে সেটাও হচ্ছে না। তারপর দেখেন এই যে বোয়িং কিনা, যেটা ব্যারিস্টার ফুয়াদ খুব কারেক্টলি মানে পয়েন্ট আউট করছে, যে আমাদের বিমানের অবস্থা এমনিতে একটা লস প্রজেক্ট, এটা কি কত শত শত কোটি টাকা আপনার ভর্তুকি দেওয়া হচ্ছে, এটা আমরা কিনবো, তার মানে ওই চুক্তির আওতায় আমাকে কিনতেই হবে। আমার দেশের 12টা বাজায় আমাকে কিনতে হবে, গম কিনতে হবে, তুলা কিনতে হবে। আমি আমি মানে একটা নির্দিষ্ট অ্যামাউন্টে আমাকে কিনতে হবে, আমি বাধ্য। তাহলে আমরা যে আগায় থাকলাম, আগের চুক্তি মানে আগের যেই আমদানি রপ্তানি যেই পজিশনে ছিল, আমরা প্রচুর গার্মেন্টস রপ্তানি করতাম, কিনতাম সামান্য। এখন তারা উল্টা ওই পরিমাণের টাকাটার এটাও তাদের পণ্য কেনার কিনতে বাধ্য করে দিল। এখানে তাহলে আমরা ঠকে গেলাম, হেরে গেলাম। এটা নিয়ে যে একটা চুলচেরা বিশ্লেষণ হবে, হুম। সে বিশ্লেষণ নেই। তারপরে আরো কি কি কারণে আমাদের হাত পা বাঁধা, আমরা কেন রাশিয়ার তেল কিনতে পারছি না, ভারত পারে আমরা কেন পারি না। এই সমস্ত নানান প্রশ্নের যে আমার ভেতরে আছে, সেগুলি যারা এবার এই সংসদে এমপি হলো, তাদের ভেতরেও কি তোলপাড় করে না? তারাও কি জানতে চাইতে পারে না যে এইগুলির আসলে ব্যাখ্যাটা কি বিস্তারিত? যেমন আমি এখানে কথা বলছি, আহ ব্যারিস্টার ফুয়াদও বললেন যে আসলে কি আমরা এই বোয়িং কিনে আমরা, আমাদের সম্ভব 14টা বোয়িং আমরা কিনবো? এক্সিস্টিং যেই ফ্লাইট গুলি, সেই ফ্লাইট গুলি খালি আসা যাওয়া করে, খুব বেশি রুটও আমাদের নাই। সেই রুট গুলো চালু করলে আরো সেটা লোকসানের মধ্যে পড়তে হয়। তো এগুলি কি হচ্ছে আলটিমেটলি? তাহলে তো সেই ধারাবাহিকতাটা কিন্তু মানে সেই ইউনূস সরকারও যা করলো, এই সরকারের সময় তাই হচ্ছে। তাহলে তাহলে এর আগে হাসিনা সরকার কি তাহলে অপরাধ করলো? সেও তার চুক্তিগুলি প্রকাশ করেনি, ইউনূস সরকারও করে নাই, এই সরকারও করছে না। তো সবই তো দেখা যাচ্ছে একই ব্যাপার। জি। ব্যারিস্টার ফুয়াদ মাথা নাড়াচ্ছেন, খুব সংক্ষেপে 30 সেকেন্ডে যদি যোগ করেন, তারপর শেষ করে ফেলবো আমাদের অনুষ্ঠান। প্রথম কথা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের সাথে ট্যারিফটা চুক্তিটাকে যেভাবে খুব নেগেটিভলি প্রেজেন্ট করা হচ্ছে, এটাকে যদি কেউ ক্রিটিক্যালি পড়ে, সিচুয়েশনটা আমাদের দেশের জন্য এত নেগেটিভ না। আপনি দেখেন, যারা পড়েছেন তারা ক্রিটিক্যালি পড়েন নাই, মানে বিশ্লেষক, অর্থনীতিবিদ। এটা এটা পড়ার কাঠামো পরিবর্তন হতে পারে না। আমি তো উকিল, ধরেন আপনি পড়লে একরকম হবে, আমি পড়লে একরকম বুঝবো। দেখেন, ট্রাম্প এসে কি করলেন, আপনার খুব সংক্ষেপে। ডাব্লিউটিওর আর্টিকেল 24 ইনভোক করলেন। ডাব্লিউটিওর আর্টিকেল 24 কি জিনিস? এটা হচ্ছে কাইন্ড অফ ন্যাশনাল ইমার্জেন্সি। ওই দেশ বলছে যে এমএফএন বলে একটা জিনিস আছে আমেরিকাতে, ট্যাক্স রেজিম, মোস্ট ফেভার নেশন, যেটা দিয়ে তারা বিভিন্ন দেশের সাথে পার্সেন্টেজ, ভ্যারিয়েবল পার্সেন্টেজে তারা ট্যাক্স ডিল করে আর কি। যেমন আমাদের গার্মেন্টস প্রোডাক্টের উপরে আমেরিকার 14% ট্যাক্স হুম, আছে, হুম, হুম। এমএফএন এর উপরে, মোস্ট ফেভার নেশন। এর উপরে হচ্ছে তারা আবার রেসিপ্রোকাল ট্যারিফটা চালায় দিল, জি। আর্টিকেল 24 ইনভোক করে, যে আমার ইকোনমির অবস্থা ভালো না, ডাব্লিউটির এই ফ্রেমের বাইরে গিয়ে আমাকে ট্যাক্স ইম্পোজ করতে হবে। তখন আপনার মনে থাকার কথা যে আমাদের উপরে 39% ট্যারিফ ইম্পোজ করলো। এবং পরবর্তীতে কিন্তু আপনার এই, এবং ট্যারিফটা ইম্পোজ করছে কেন, মানে এটা ফ্রেমটা কি, আমেরিকার জায়গা থেকে দেখেন, আমেরিকাতে আমরা ব্যারিস্টার ফুয়াদ, পুরো বিষয়টা আজকের আলোচনা অন্তত এই ব্যাখ্যাটা আর করা যাবে না। আমি নিশ্চিত যে আপনি এই বিষয়ে একটা ভালো ব্যাখ্যা দিতে পারবেন। সেই জায়গাটা কিন্তু আমার যে প্রশ্নটার একটুখানি এটাই ছিল যে আলোচনাটা কেন হচ্ছে না? সরকারি দল তো নাই, বিরোধী দলও এই বিষয়ে কোনো কথা বলছে না, কেউ কথা বলছে না কেন? মানে প্রশ্নগুলো যেহেতু উঠছে, কেন কথা বলছে না? না, ওইটা আমার মনে হয় যে কথা বলার টপিক তো সোনার বাংলায় অবারিত আর কি। পত্রিকা খুললে দেখবেন যে কথা বলার টপিকের কোনো
মানে শেষ নাই আর কি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এখন আপনি কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় দেখবেন। দেখেন, বিরোধী দলে এখন যারা সংসদ সদস্য আছেন, জামাতের 4 জন ছাড়া অলমোস্ট সবাই নতুন, প্রথমবার পার্লামেন্টে আসছেন। সরকারি দলে বিএনপির আপনার 78-80 জনের মতো হচ্ছে পুরাতন, বাকি 210-11 জনের ভিতরে সবাই হচ্ছে আপনার নতুন সংসদ সদস্য। তাহলে এইরকম একটা সংসদে 2 মাস এবং একটা বড় জনগোষ্ঠী আসছে যারা ন্যাশনাল পলিটিক্স করে না, বিএনপি, জামাত, এরা খুবই প্রান্তিক এলাকার রাজনীতি করে আর কি। অধিকাংশ মানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টেম্বার, উপজেলা মেম্বার টেম্বার হওয়ার মতো আর কি। এইরকম 80% লোক আসছে পার্লামেন্টে, এবং তাদের এই রুলস অফ বিজনেস বোঝার মতো বাস্তবতা হতে হতে আরো 6 মাস চলে যাবে। কোন সেকশনে দাঁড়ায় কোন বিধি ইনভোক করে আপনি কি বলবেন, ব্যারিস্টার ফুয়াদ, এটা করতে তো একটু অভিজ্ঞদের সময় তাড়িয়ে লাগবে। রীতিমতো অভিজ্ঞদের তাড়িয়ে আমরা এনাদেরকে বেছে নিলাম এভাবে করে। এখন আসলে তারা বোঝে নাই, বুঝতে সময় লাগবে, এটা তো একটা পরবর্তীতে নিশ্চয়ই এক্সকিউজ হিসেবে দাঁড় করানোর সুযোগ থাকবে না, তাই না? না, এটা হচ্ছে যে আপনি ওভারনাইট মানে ওভার দ্য মান্থস আমরা আশা করছি এই ক্যাপাসিটি গুলো বাড়বে। এবং আপনি রুবিন কেন এত পারফর্ম করতে পারছে, কারণ রুবিন এই সংসদের বিজনেসটা বোঝে যে কোন সেকশনে কোনটা দিয়ে। আপনি দেখবেন তো তখনও বুঝছেন যখন আগের সংসদ ছিল, আওয়ামী লীগের মানে ওইটা প্রথম 6 2/3 মাসে বুঝেন সংসদ না, ছিল। ওইটা রুবিনের আপনি পরের শেষের বছরগুলো দেখছেন, প্রথম 2 মাস দেখেন নাই। অনেক এই ধন্যবাদ, জন্য হচ্ছে অনেক যে ধন্যবাদ ব্যারিস্টার। ঠিক হয়ে যাবে। আজকের মতো শেষ করি, দেখা যাক সামনের দিনে আসলে এই সামনের দিনে কতটা কি পরিবর্তন হয়, পরিবর্তনের আশা তো নিশ্চয়ই আমাদের আছে।